দর্পণে গোটা বাংলা। বঙ্গদর্পণ, প্রতিদিন সন্ধে। শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। এ কোন বাংলায় আমরা আছি? এ কোন বাংলায় আমরা আছি? প্রতিনিয়ত এই প্রশ্নটা শুধু বোধহয় ব্যক্তিগতভাবে আমাকে নয়, লক্ষ লক্ষ হাজার হাজার বাঙালির মনে বারবার উঠে আসছে। বাংলা মানে কি? বাংলা মানে শস্য শ্যামলা। বাংলা মানে এমন একটা মায়াবী রূপসী বাংলা যেখানে বারবার ফিরে আসে মানুষ, ফিরে আসতে চায় মানুষ তার টানে। এ বাংলা কি সে বাংলা? যে বাংলা মায়া নেই, মমতা নেই, যে বাংলায় ক্রূর এক নিষ্ঠুর নির্মম পৃথিবী হয়ে উঠছে, এ কোন বাংলা? এ নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্নটা ওঠা স্বাভাবিক, কারণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলার প্রান্তে প্রান্তে গণপিটুনিতে মারা যাচ্ছেন অথবা নির্মমভাবে আহত হচ্ছেন, কিন্তু এ বাংলা তো আমাদের বাংলা নয়। এ বাংলায় একজন সাইকেল চোর কেউ ধরলেও, কিছু মানুষ উত্তম মধ্যম দিতে চাইলেও মানুষই তাদের থামায়। তাহলে এ বাংলা পাল্টাচ্ছে, বাংলার মনুষ্যত্ব পাল্টাচ্ছে। পাল্টাচ্ছে কি বাংলার সমীকরণ? অনেকে বলবেন এর পেছনে রাজনৈতিক মতত আছে। আমি বলবো বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। তার কারণ কোনো রাজনৈতিক দলই গণধোলাই, গণপিটুনিকে নিশ্চয়ই স্লোগান করেন না, স্লোগান করতে পারেন না। আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করব, প্রথমে এক নজর দেখিয়ে নিই। আমাদের কয়েকটা প্রশ্ন আছে। বাংলা জানতে চায় প্রশ্ন 1, কেন এত গণধোলাই, গণপিটুনি? এর পেছনে কি রয়েছে? প্রশ্ন 2, এর পেছনে রাজনীতি না শাসকের মনোবৃত্তি? প্রশ্ন 3, বাঁশের চেয়ে কি কঞ্চির দর বেশি? এ নিয়ে আমরা আজকে আলোচনা করব অবশ্যই চেষ্টা করব মনস্তাত্ত্বিক দিক, অপরাধ তত্ত্ব এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করতে। কিন্তু সবার আগে দেখে নেব বঙ্গ জুড়ে, বঙ্গের মানচিত্র জুড়ে যে একের পর এক ঘটনা ঘটেছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কোথাও বাকি নেই। প্রথম আমরা চলে যাব যে ঘটনা আজকে আলোচিত হচ্ছে, এই সময় দাঁড়িয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেই চোপড়াতে। শুক্রবার উত্তর দিনাজপুরের চোপড়ার দিক লকগাঁও এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এক যুবক যুবতীকে টেনে সালিশি সভা বসিয়ে রাস্তায় ফেলে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করলেন তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। কেন তার নাম জেসিবি? তার কারণ তিনি দীর্ঘদেহী, তাকে এলাকায় জেসিবি বলেই ডাকা হয়। আর সেই জেসিবি নিজের নামকে আরো বেশি সার্থক করতে, এলাকায় তার অধিকার কায়েম করতে বাঁশের কঞ্চি দিয়ে নির্মমভাবে মারলেন এক জোড়া যুবক যুবতীকে। ভাবুন, এসবই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। অবশ্যই আর+ নিউজ যাচাই করেনি, কিন্তু যে ছবি এখন আলোচনার তুঙ্গে, অনেকে এর সঙ্গে মিল পাচ্ছেন তালিবানি শাসনের, এমনকি চাল চলনেও উত্তর 24 পরগনার শেখ শাহজাহানেরও মিল পাচ্ছেন অনেকে। চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত, যদিও এই ঘনিষ্ঠতার কথা স্বীকার করেননি হামিদুল রহমান। চোপড়ার এলাকায় 2টি খুন, একাধিক সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র নিয়ে গোলমাল সহ নানা মামলা রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদেহী এই জেসিবি এলাকায় রাজ করতেন। তার ভয় নাকি এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। গত 26শে জুন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িতদের শাস্তি হিসেবে অন্য এক যুবক যুবতীকে তিনি হাত পা বেঁধে পিটিয়েছেন এমন অভিযোগ উঠেছে, এবং ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে যুবক যুবতীকে দড়ি বেঁধে পিচ মোড়া করে বেঁধে লাঠি দিয়ে মারধর করছেন তাজিমুল ওরফে জেসিবি।
2023 সালে পঞ্চায়েত ভোটের সময় চোপড়ায় খুন হন সিপিআইএম কর্মী মনসুর আলম। সেই ঘটনায় আগেই তাকে পুলিশ ধরেছিল, তারপর জামিন পেয়ে যান তাজিমুল। আর সেই সঙ্গে সঙ্গে চোপড়ার এই তাজা নেতা অন্য একটি খুনেও নাম জড়ান। এখন অভিযোগ, জেসিবি পুলিশ হেফাজতে থাকলেও এলাকার মানুষকে ক্রমাগত ধমকাচ্ছেন তার ভাই গির আলম ও সাকরেতরা। তারা জানতে চাইছেন কিভাবে ভাইরাল হলো এই ভিডিও। নাম জেসিবি, দীর্ঘদেহী এই অভিযুক্ত, তার নামে অনেক খুনের মামলা রয়েছে। আগেই আপনাদের বলেছি যে 2023-এ পঞ্চায়েত ভোটের সময় চোপড়ায় খুন হন সিপিআইএম কর্মী মনসুর আলম। দেখতেই পাচ্ছেন জেসিবি ভাবে নিজেকে যেন বড় একজন বক্সার মনে করেন। দেখতে ভালোবাসেন দক্ষিণ ভারতের ছবি, রাত জেগে দক্ষিণ ভারতীয় ছবি দেখা, অ্যাকশন ছবি দেখা এবং বন্ধু বান্ধব নিয়ে সেই অ্যাকশন ছবির সঙ্গে তাকে কতটা তার হিরোর সঙ্গে তার মিল আছেন, এই সমস্ত গল্প গুজব করে তার সন্ধ্যাবেলায় সময় কাটে। আর মাঝে মধ্যেই তিনি এলাকায় তার অধিকার কায়েম করতে জেসিবি অর্থাৎ যার নাম তাজিবুল ইসলাম, অভিযোগ তিনি এলাকা পরিদর্শনে বেরোতেন, অনেকটা আরব্য রজনীর সম্রাটের মতো। আপনারা দেখতে পাচ্ছেন তাজিমুল ইসলামের। এরপর আমরা চলে যাব আড়িয়াদহতে। আড়িয়াদহতে কি হয়েছে? আড়িয়াদহতে একই ধরনের ঘটনা। বেলঘড়িয়ার আড়িয়াদহতে দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেলেন কলেজ পড়ুয়া ও তার মা। কয়েকজন স্থানীয় সমবয়সী যুবকের সঙ্গে কোনো একটি বিষয়ে বিবাদ চলছিল তার, হতেই পারে। রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে বসেছিল কলেজ পড়ুয়া সায়নদীপ। এলাকার গুন্ডা জয়ন্ত সিং হঠাৎই অভিযোগ তার শিং উঁচিয়ে দলবল নিয়ে তিনি ছুটে গেলেন সায়নদীপের বাড়ির সামনে। সেখানেই হামলা চালালো সঙ্গে 8 থেকে 10 জন যুবক। আক্রান্ত ছেলেকে স্বভাবতই মা বাঁচাতে আসেন, মাকেও বেধড়ক মারধর করে এই দুষ্কৃতীরা। মনে রাখতে হবে, যে ছেলেগুলো জয়ন্ত সিং এর নেতৃত্বে এসেছিল তাদের মায়ের বয়সী এই কলেজ পড়ুয়া সায়নদীপের মা। তাকে বেধড়ক মারে, দাঁতও ভেঙে দেয়। আহত সায়নদীপ ও তার মা দুজনেই স্থানীয় এক বেসরকারি হাসপাতালে আছেন। জয়ন্ত সিংও নিজেকে মনে করেন দক্ষিণ ভারতের, তার বন্ধু পাড়াপড়শি বলছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্রের হিরোর মতো নায়কোচিত তার ব্যবহার। তারও বন্ধু বান্ধবরা দাবি করছেন তিনিও দক্ষিণ ভারতীয় ছবির বিশেষ ভক্ত। দেখতেই পাচ্ছেন সেই বীর পুরুষকে, তার নাম জয়ন্ত সিং। এরপর আমরা চলে যাব একটু ফুলবাড়িতে চলে যাব। সেখানেও চোপড়াকাণ্ডের ছায়া, নিউ জলপাইগুড়ির ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের বখরাভিটা এলাকার ঘটনা। এখানেও বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সকলের সামনে মারধর এবং অপমানে আত্মঘাতী মহিলা। স্বামীকে ছেড়ে এলাকার অন্য এক প্রতিবেশী যুবকের সঙ্গে পালিয়ে যান এই মহিলা এবং 8 দিন ধরে নিখোঁজ থাকার পর মহিলা তার স্বামীকে ফোন করে বাড়ি ফিরে আসার কথা বলেন। তারপর স্বামীর কাছে ফিরে আসতেই এলাকার কয়েকজন মহিলা তারা সালিশি সভা বসান এবং শাস্তি হিসেবে ওই মহিলাকে মারধর করা হয়, বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর বাড়িতে ঢুকে বিষ খেয়ে আত্মঘাতী হয় মহিলা এবং ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এরপর আমরা চলে যাব বউবাজারের ঘটনায়। বউবাজারের ঘটনা, সেই ঘটনাও কিন্তু এক সাংঘাতিক ঘটনা। সেখানে নিছক একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে শুক্রবার চোর সন্দেহে টিভি মেকানিক এরশাদকে টেনে হিচড়ে বউবাজারের একটি হোস্টেলের ভেতরে নিয়ে আসে ছাত্ররা। দেখতেই পাচ্ছেন এরশাদের চেহারা, অত্যন্তই ছা পোষা একজন টিভি মেকানিক, তাকে নিয়ে আসা হয় এবং এরশাদকে দোতলায় নিয়ে গিয়ে মশারির দড়ি দিয়ে প্রথমে হাত পা বেঁধে ফেলা হয়, খুব বীরত্বের কাজ করা হয় এবং তারপর তাকে মারধর করা হয় এবং এই 2.5 ঘন্টা ধরে ব্যাট উইকেট দিয়ে তাকে মারা হয় এবং মোবাইল চুরির কথা ইরশাদ অস্বীকার করলে তার গলা টিপে ধরা হয়
যার ফলে গলা এবং পায়ের দু জায়গায় আঙুল এবং বুকের হাড় ভেঙে যায়। ইরশাদ তার মালিককে ফোন করে জানান ছাত্ররা 10,000 টাকা চাইছেন। 3বার দুজনের ফোনে কথা হয়। মালিক পুলিশ আধিকারিককে দিয়ে হোস্টেলে গেলে প্রায় 1 ঘন্টা ধরে পুলিশ ক্রমাগত বলার পর ছাত্ররা দরজা খোলে। সেখানেও শোনা যাচ্ছে যে এই ছাত্রদের পেছনে নাকি কোন এক নেতা ছিলেন এবং দোতলায় গিয়ে দেখে মারের চোটে অচেতন হয়ে পড়ে রয়েছেন ইরশাদ এবং এই ঘটনায় মৃত্যু হয় ইরশাদের। এরপর চলে যাব আমরা একবার সল্টলেকের পোলে নাইটে চলে যাব। মোবাইল চোর সন্দেহে ফের গণপিটুনিতে মৃত্যু হলো 22 বছরের যুবক প্রসেন মণ্ডলের। প্রসেন একজন ঠিকা শ্রমিক, তিনি কাজ করতেন এবং তাকে এমন গণপিটুনি করা হলো একটি 12,000 টাকার ফোনের জন্য যে সেই ঠিকা শ্রমিক প্রসেন মণ্ডল গণপিটুনিতে তারও মৃত্যু হলো। আরও কত ঘটনা বলবো। তারকেশ্বরে একই ঘটনা, সেখানেও টাকা চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করা হলো তারকেশ্বরে এবং সেই গণপিটুনিতে মারা গেলেন পেশায় গাড়ি চালক বিশ্বজিৎ মান্না। তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েতের রানাবাঁধের ঘটনা এবং মুড়ি কারখানায় টাকা চুরির অভিযোগে রাত 11টা নাগাদ বিশ্বজিৎকে বাড়ি থেকে ডেকে বেধড়ক পেটানো হলো। এবং শনিবারই নদিয়ার চাকদহে 2 মহিলাকেও মারধর করা হয়। এরকম আরও অনেক ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। আমরা অবশ্যই আলোচনা করব বাসের থেকে কঞ্চির দর কি বেশি, নাকি কোনো রাজনৈতিক কারণে ঘটনা ঘটছে, নাকি মনস্তাত্ত্বিক কোনো কারণ রয়েছে, নাকি এর পেছনে কোনো অপরাধ চক্র রয়েছে, বিষয়টা কি। আমার খুব সৌভাগ্য আজকে এমন দুজনকে আমরা পেয়েছি যারা দুজন আমার মনে হয়েছে এই মুহূর্তে পশ্চিম বাংলায় এই বিষয়ে বলার জন্য সর্বশ্রেষ্ঠ, তারাই বক্তা। আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়, প্রাক্তন পুলিশ কর্তা এবং আমরা সবাই জানি তিনি প্রাক্তন ডিসিও বটে এই কলকাতা শহরের, কলকাতা পুলিশের। এবং একটা কথা বলতেই হবে, তার সময়কে অনেকে এখন চিহ্নিত করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই কলকাতা শহরে বিভিন্ন ডাকাতির ঘটনা, ব্যাংক ডাকাতির ঘটনা, এসব না ঘটনার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, সাংবাদিক হিসেবে আমার মনে হয় সত্যজিৎ বাবুর অত্যন্ত একটা খুব বড় একটা সক্রিয় ভূমিকা ছিল। আমার সঙ্গে আছেন বসুন্ধরা গোস্বামী, তৃণমূল মুখপাত্র। অবশ্যই তিনি রাজনীতি করেন, রাজনীতির পাশাপাশি মনস্তাত্ত্বিক আলোচনাতে তিনি ঋদ্ধ। দীর্ঘদিন তার অভিজ্ঞতা, তার কাজের অভিজ্ঞতা, এমনকি অপরাধীদের সঙ্গে বিভিন্ন কারাগারে তার যে কথাবার্তা, তার যে দায়িত্ব ছিল, তাতে তিনি অত্যন্ত পরাঙ্গব এই বিষয়ে। আমি প্রথমেই সত্যজিৎদা আপনার কাছে চলে যাব। এই যে একের পর এক গণপিটুনির ঘটনা, বিশেষ করে জেসিবি তো ছোটবেলা থেকে আমি আজকে বিভিন্ন মানুষজনকে খবর নিলাম, জেসিবিকে খুব ভয় পায় এলাকায়। ভয় পায় তার কারণ হচ্ছে ছোটবেলা থেকেই মারধর করতেন, ছোটবেলা থেকে খেলার মাঠে কোনো হার তিনি পছন্দ করতেন না। তার যদি দল হেরে যায় সেক্ষেত্রে তিনি বিপক্ষকেও মেরে দিতে পারেন। পরবর্তীকালে রাজনীতিতে অবশ্যই শাসক দলের পক্ষে ছিলেন। এসব লোকেরা তো সাধারণত শাসক দলের পক্ষেই থাকেন, সেটা বাম হোক তৃণমূল হোক। তা শাসক দলের পক্ষেও এমনই মারধর করলেন, অভিযোগ সিপিএমের একজন কর্মী, তার মৃত্যু ঘটেছে এবং তার জন্য জেলও তাকে ধরাও হয়েছিল, তারপর জামিন পেয়ে গেছেন। এই যে একের পর এক ঘটনা, বা বউবাজারের ধরুন ছাত্রদের ঘটনা, সামান্য একটা মোবাইল চুরি, মোবাইলের দাম 12,000 টাকার বেশি নয়, এবং আমি ধরেই নিলাম মোবাইলটা আরও বেশি দামি, কিন্তু যাদের সঙ্গে কথা বললাম তারা বললেন যে মোবাইলটা খোয়া গেছে, সেটা বিক্রি করলে, সেকেন্ড হ্যান্ড বিক্রি করলে 5 থেকে 6,000 টাকার বেশি কেউ পেতে পারে না। তার জন্য একজনের প্রাণ চলে গেল, নিতান্তই ছাপোষা একজন টিভি মেকানিকের। একের পর এক ঘটনা। কোথাও কি মনে হচ্ছে এর পেছনে, এই আক্রোশের পেছনে অন্য কিছু কাজ করছে? দেখুন, আপনি অনেকগুলো ঘটনা পরপর শোনালেন, তো একটু বিশ্লেষণ করা দরকার আছে। আমি এই দীর্ঘদিন পুলিশে কাজ করার পর এটুকু বুঝতে পেরেছি যে যারা এই যে গণপিটুনির মধ্যে আসে, তাদের কারণটা হচ্ছে তাদেরকে একটা পুরো রটনা রুটিয়ে দেওয়া হয় যে এই লোকটা চোর, কিংবা এই মেয়েটা ডাইনি, কিংবা এই লোকটা এই চুরি করেছে। এই যে রটনা, যেটাকে আমরা বলি গুজব,
এবং গুজবের ইংরেজি নাম হচ্ছে রিউমার। এই যে ছড়িয়ে দেওয়া হয়, এই ছড়ানোর ফলে তার সংঘবদ্ধ কিছু লোকজন আসে, এবং সংঘবদ্ধ লোকজন আসার পরে তারা নিজস্বভাবে আইনটা হাতে তুলে নেয়, যেটা সার্বিকভাবে ভারতবর্ষে কোথাও কোনো কাম্য নেই। কারণ যদি কোনো লোক চোরই হয়, আমি এক এক করে বলছি, ধরুন বউবাজারের ঘটনাটা ইদানিংকালে খুব মর্মান্তিক ঘটনা। কারণ ওখানে যাকে মারা হয়েছে তাকে একটা স্কুলের একটা ছাত্রদের হোস্টেলে নিয়ে গিয়ে টেনে তারপর তাকে দরজা বন্ধ করে তাকে মারধর করা হয়েছে, এবং পুলিশকে মোটামুটি ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছে, এবং সেখানকার তার যে ফটো যেগুলো রয়েছিল সেগুলোকে ডিলিট করে দিয়েছে, এবং আলটিমেটলি সেইখান থেকে পুলিশকে অনেক পরে তাদেরকে ধরা হয়েছে ১৪ জনকে। কেন এটা বিশেষ গুরুত্ব দিচ্ছি, এই কারণটা রীতিমতো একটু বলি। যারা ওদেরকে মেরেছে ১৪ জন, তারা প্রত্যেকেই শিক্ষিত। তারা কেউ প্রেসিডেন্সি থেকে পাশ করেছে, কেউ নানা বড় বড় কলেজ থেকে পাশ করেছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ছাত্র, কলকাতা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, এবং প্রত্যেকের শিক্ষার জগতে কিন্তু তাদের পেটে কিছু বিদ্যা আছে। এরা সাধারণ জেসিবির মতন নয়, তাজিমনের মতন নয়, এরা জাহিল পার্টি নয়, এরা কিন্তু প্রত্যেকে শিক্ষিত হওয়ার পরেও তারা কিন্তু নিজের হাতে আইনটা তুলে নিয়েছে, তাকে মারতে মারতে মেরেই ফেলে দিয়েছে। এবং সবচেয়ে দুঃখ হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্টে দেখা হচ্ছে যে তার শরীরের হাড়গুলো প্রচুর অংশে ভাঙা। আপনি জানেন তো যে আমাদের পোস্টমর্টেম করার আগে একটা ইনকোয়েস্ট করতে হয়। ইনকোয়েস্ট মানে সুরথাল রিপোর্ট, অর্থাৎ পোস্টমর্টেমের আগে। জাস্ট একটু বলে নিই আমি, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে না আর কি। সুরথাল রিপোর্টটা হচ্ছে যে ডেড বডি যখন আসে তখন তার আগে একজন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেটা ইনকোয়েস্ট করে। আপনার জ্ঞাতার্থে বলি, আমি দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতার স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম, ইন অ্যাডিশন টু মাই ওন ডিউটিস। তো দেখা গেছে যে তার শরীরে এইরকম ইনজুরি, এবং আলটিমেটলি সে ডেথ হয়ে গেল। ধরা পড়েছে প্রত্যেকে, কনফেশনাল স্টেটমেন্ট দেবে কি দেবে না দরকার নেই, কিন্তু পুলিশ এটা সাংঘাতিক পরিমাণে অ্যাকশন নিয়েছে কলকাতা পুলিশ। এটার কারণগুলো যেটুকু ছোট করে একটু বলতে হবে। কারণটা হচ্ছে যে এই যে আপনি একটা লোক দেখতে খারাপ হতে পারে, আপনি বললেন ছাপোষা চেহারা হতে পারে, দেখতে খারাপ হতে পারে, তার মানেই সে চোর নয়। এই যে ধারণা তৈরি করে দেওয়া যে চুরি করেছে, মোবাইল চুরি করেছে, প্রথম কথা হচ্ছে শিক্ষিত জনগণের মধ্যেও কিন্তু এটা রয়েছে, ঠিক অশিক্ষিত নয়, তারা শিক্ষিত, প্রত্যেকে এডুকেটেড, মোর দেন গ্র্যাজুয়েট, মোর দেন বিএসসি, মোর দেন এমএসসি, তারা কিন্তু এইগুলো করছে। তো ঘটনা হচ্ছে যে আমরা তাহলে করবোটা হচ্ছে যে এই যে ধরুন জেসিডির যেটা দেখালেন, এটা আমি কিন্তু নন পলিটিক্যাল লোক, যেটুকু বলবো আমি কিন্তু কোনো পক্ষের এগেনস্টে পরে হতে পারে, আমি কিন্তু পলিটিশিয়ান নই। কিন্তু ঘটনা হচ্ছে, মাথায় রাখবেন, এই যে এরা বেসিক্যালি ক্রিমিনাল। এই যে আপনি বললেন না, ছোটোবেলা থেকে মারদাঙ্গা করতে ভালোবাসতো, ফুটবল টিম হেরে গেলে তাকে মারতো, এইগুলো বেসিক্যালি দে আর দ্য ক্রিমিনাল। এই ক্রিমিনালকে হিট করা হয়নি কোনোদিন। এই ক্রিমিনাল যে অ্যাক্টিভিটি সেগুলোকে বন্ধের জন্য সার্বিকভাবে প্রশাসন কোনো চেষ্টা করেনি, এবং এরা সব সময় যখন যে পার্টি থাকবে, এরা কিন্তু এখন হয়তো তৃণমূল তাজিবুলের কাছে আসে, কিন্তু এরা যদি আজকে কোনো রকম ভাবে গভর্নমেন্ট পাল্টে যায়, তারা সেই পার্টিতে চলে যাবে, যে শাসকের সাথে থাকবে। কারণ শেখ শাহজাহান যেমন একসময় সিপিএম এর সঙ্গে ছিল, এখন তৃণমূলের সঙ্গে আছে। আপনি জানেন সিপিএম এর সাথে ছিল, যে শাসন করবে তার দলে, এটাই নিয়ম। এককালে সবাই একটা কালারে বিভক্ত ছিল, এখন তারা আবার অন্যদিকে চলে এসেছে, তাই তো? এটা তো সত্য কথা। তো তারা জানে, এই ক্রিমিনালরা জানে যে আমি যদি কোনো পলিটিক্যাল পার্টির ছায়াতে ছত্রছায়ায় না থাকতে পারি, তাহলে যে কোনো সময় পুলিশ প্রশাসন আমাদের ধরবে এবং আমাদের কনভিকশন করিয়ে দেবে, এবং কনভিকশন করানোর ফলে তাহলে কিন্তু আমার যে এই এই যে ওকে দেখে ভয় পাচ্ছে, বাজার করতে গেলে কিরে কত করে দাম রে, নিজের স্যার, নিজের বাবু, এই যে ঘটনা, এই যে তোলা, এই যে এক্সটর্শন, এগুলো তো বাইরের কেউ বুঝতেও পারবে না। আমি আপনার কাছে আসবো, আমি একবার চলে যাব বসুন্ধরার কাছে। বসুন্ধরা তৃণমূল মুখপাত্র, এবং আপনাদের বলেছি
যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণেও এই মুহূর্তে পশ্চিমবাংলায় যারা কতিপয় মানুষ আছেন যারা অত্যন্ত বিধগ্ধ, তাদের মধ্যে অন্যতম। বসুন্ধরা, কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা তৃণমূল কংগ্রেস পার্টির কোনো ইস্তাহারে বা কোনো শীর্ষ নেতৃত্ব কখনো তো একথা বলেননি যে এলাকায় গণপিটুনি করো, এলাকায় মারধর করো? এ তো কোনো রাজনৈতিক দলের ভাষ্য হতে পারে না। আজকে আমি অন্যান্য দলকে ডাকিনি এই কারণে আমি ব্যাপারটাকে রাজনীতিকরণ করতে চাইছি না, আমি তার প্রকৃত সত্যটা জানতে চাইছি। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে শাসক দলের একটা কোথাও প্রচ্ছন্ন মদত আছে বলে এই তাজিমুল বা জেসিবি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে? কোথাও কি মনে হচ্ছে যে কেউ কাজে লাগাচ্ছে? বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি বলে বাংলায় একটা কথা আছে, অর্থাৎ শীর্ষ নেতৃত্ব থেকে এই সমস্ত চুনুপুটি যারা এলাকা দখল করা এবং নির্বাচন পরবর্তী সাফল্যের জন্য কোথাও এরা সেটাকে নিজের ব্যক্তিগত কাজে লাগাচ্ছে, কোথাও মনে হচ্ছে? না, ব্যাপারটা সেরকম নয়। এটা কোনো দলের নির্দেশ বা সেটা বলে আমার মনে হয় না। যারা এই সমস্ত পোষে টোষে তাদের নিজস্ব একটা ইনসিকিউরিটি থেকেই তারা এই সমস্ত কাজ করে। কিন্তু আপনার প্রশ্নটা যদি গণপিটুনি কেন হয়, কি হয়, আর সেটার মনস্তত্ত্বটা যদি জানতে চান, সেটা হচ্ছে এই ধরনের যে মানুষের ভেতরে যে কোনো ক্রাইমের আগে অ্যাঙ্গার কন্ট্রোলের একটা বিরাট ভূমিকা থাকে। হ্যাঁ, কিন্তু এখন সমাজে মানে এটা তো মানতেই হবে, সমাজটা খুব বদলেছে। মানে ধরুন গত নভেম্বর মাসে বাজার দর যা ছিল আজকে এখন জুলাই মাসে সেটা নয়। তো জীবন ধারণটাই খুব কঠিন। মানে একটা ফোন বেচলে পরে 12,000 টাকা পাওয়া যাবে, এতই তুচ্ছ ব্যাপার। কিন্তু সেই 12,000 টাকা কোনো একটা সংসার থেকে বার করে সেই মোবাইলের জন্য সেটাকে খরচ করা, সেই ব্যবস্থা করাটা এখন একটা মানে খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। আন্তরিকতা যে জিনিসটা, বাঙালি খুব আত্মীয় বৎসল, খুব মানে হসপিটালিটি তাদের ভেতরে অনেক বেশি, এই সমস্তগুলো আজকের আর ঠিক প্রয়োগ করা যাচ্ছে না। যে এত মানে জীবনটা এত যুদ্ধসম, জীবনটা চালানোটা এত যুদ্ধসম হয়ে পড়েছে। সে কারণে প্রত্যেকটা মানুষের ভেতরে যে অ্যাংরি হয়ে থাকার আর একটা ফলস, হ্যাঁ অনেক রসদ আছে, কারণ আছে একটা ফলস ইগোতে ভীষণ ভোগার একটা খুব বড় কারণ আছে। ইস্টার্ন কালচার অ্যান্ড ওয়েস্টার্ন কালচারের মিলমিশ খেয়ে, হ্যাঁ, এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা গেজেট নির্ভর এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি যে ভীষণ রুটলেস হয়ে পড়েছি অ্যাকচুয়ালি। তাতে কাইন্ডনেসের যে খুব প্রাত্যহিক একটা চর্চা ছিল, সেই চর্চাটা কোথাও একটা পেছনে চলে গেছে। যে কোনো লোক আজে বাজে কথা, উল্টোপাল্টা মন্তব্য, শুধুমাত্র তির্যক মন্তব্য, শুধুমাত্র সমালোচনা, তার ভেতরে কোনো কনস্ট্রাকটিভনেস নেই। যদি কেউ কোনো ভদ্রতা বোধ নেই, শুধু অ্যাটাক আর অ্যাটাক। মানে কি বলবো, হিন্দিতে যাকে বলে মাক্কারি, হ্যাঁ, সেটা না করতে পারলে কেউ যেন সমাজে ঠিক মতো দাঁড়াতে পারছে না, ঠিক মতো কথা বলতে পারছে না। এই প্রবণতাটা আসছে, ভয়ঙ্কর। আমি আপনার কাছে আসছি, আমি একবার একটু সত্যজিৎ বাবুর কাছে চলে যাব। এই যে আমরা দিগলগাঁও গাঁও, যেটা অর্থাৎ উত্তর দিনাজপুরের চোপড়া, আমরা এই বিষয়ে আলোচনা করছি। কোথাও কি মনে হয় যে তাজিমুল ইসলামের একটা যৌন ঈর্ষা কাজ করেছে? এই যে একটি ছেলে এবং একটি মেয়েকে, যুবক যুবতী, ব্যাপারটা হচ্ছে প্রথমত সে তো আইন নয়, কিন্তু তার হাবভাব একটা শেখ শাহজাহানের মতো। আমার মনে হয় সম্রাট শাহজাহানেরও এই হাবভাব ছিল না। কোথাও কি আপনার মনে হচ্ছে যে যৌন ঈর্ষা থেকেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে? অ্যাকচুয়ালি দেখো ঋতুব্রত, একটা কথা বলি, এই যে বলা হচ্ছে না, আপনি একটা কথা প্রথমে বললেন না যে এদের কাছে কোনো রাজনৈতিক সাপোর্ট আছে। আমি আপনাকে বলছি, 40 বছর আমি চাকরি করেছি, এদের পিছনে রাজনৈতিক সাপোর্ট থাকে। আজকে ওর যে এমএলএ আছে না, হামিদুল ইসলাম ওপেনলি বলছে, আপনার টিভিতে, আপনার চ্যানেলে দেখিয়েছে যে সে কোনো একটা পার্টির বিধায়ক তো সে বিধায়ক হয়ে বলছে এই মেয়েটা ক্যারেক্টার লুজ ছিল, মেয়েটা উল্টোপাল্টা কাজ করছিল, মানে যেন বিচারকের মতন ব্যবহার। সুতরাং ও তো করে ঠিকই করেছে কাজ। এবং ভাষাটা বলেছিল একটা ওয়ার্ড, সেটা হচ্ছে শরিয়ত। ঘটনা হচ্ছে ভারতবর্ষে কিন্তু এইসব চলে না।
ভারতবর্ষের কোথাও কি আইন মনে হচ্ছে চলবে না। আরবের আইন কেউ হ্যাঁ। এ রাজ্যে দেখুন, এটা তো ঠিক কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের সীমান্তে। উত্তরপ্রদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটে সে ধরনের ঘটনা আমাদের রাজ্যে ঘটে না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে এর অন্তরালে কেউ কেউ মনে করছে আরবের আইন বলবৎ হবে এই বঙ্গভূমিতে। সেটাই রীতিমতো আপনার মুখের কথাটা আমি বলছি যে হামিদুল ইসলামের মতন লোক, তাদের তো উচিত ছিল এটা শোনার পরে সে স্পটে গিয়ে কলার ধরে ওকে থানায় নিয়ে যাওয়া। তার সঙ্গপাঙ্গ, তার অনেক লোকজন আছে একটা বিধায়কের, সে ওকে লকআপে নিয়ে যাওয়া কিংবা পুলিশকে নিয়ে এসে তাকে ওখান থেকে ধরানো। সেটা কি কেউ করেছে? কোনো রাজনৈতিক নেতাকে দেখেছেন যে দাঁড়িয়ে থেকে বলছে চলুন তুমি একটা অন্যায় করেছো, কলার ধরে তাকে থানায় নিয়ে যাওয়া? এই যে বলছে আপনি দেখাচ্ছেন চোপড়া বলুন, এই যে না, তিনি বর্বরতাকে সমর্থন করছেন। মনিরুল ইসলামকে মারা হয়েছিল, খুন হয়েছিল তো? ঠিক, তাই তো? ঠিক। সে কোনো একটা পার্টির, আমি নাম বলছি না, আপনি বলেছেন যে মনিরুল ইসলামকে ইলেকশনের আগে মারা হয়েছিল। সে ঘটনা হচ্ছে, অর্থাৎ এদেরকে রাখাই হয়েছে এই জন্য যে দীর্ঘদেহী, ঠিক আছে, এদেরকে লোকে দেখে ভয় পাবে, আটকাতে হবে, যে কোনোভাবে উতরাতে হবে, ইলেকশন উতরাতে হবে, যে কোনোভাবে যে কোনো পার্টি। এটা আমি ইলেকট্রিক বলছি। আরেকটা লাইন ছোট্ট করে বলা দরকার। দেখুন, আমি এখানে অ্যাজ এ পুলিশম্যান বলছি, লোকাল পুলিশ এত দেরি করবে? ওয়াই? লোকাল পুলিশের কাছে তো ইনস্ট্যান্ট খবর গেছে। না, ওরা জেসিবি কে ভয় পায় বোধহয়। না, ভয় পেতে পারে, মানে এরকম অভিযোগ আছে। ভয় যদি পেতে পারে তাহলে ওদের পুলিশের তালা খুলে অন্যভাবে ঢোকা উচিত, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে। ঘটনা হচ্ছে পুলিশের কাওয়ার্ডনেস ইজ এ পানিশমেন্ট, এটা মাথায় রাখতে হবে। আমি অবাক হয়েছি মাইক টাইসনকে হ্যাঁ। গ্রেফতার করতে বেশিক্ষণ সময় নেয়নি। বলছি তো সেটাই। সুতরাং মাইক টাইসনের থেকে তো জেসিবি নিশ্চয়ই বলশালী নয়। পুলিশ বুঝতে পারলো যে হামিদুল ইসলামের মতো লোক ওর পিছনে ব্যাক করছে, সুতরাং আমি ধরবো কি ধরবো না, মানে জলটা মাপছে অবশ্যই কোন দিকে যাবে। অবশ্যই আমি একবার চলে যাব বসুন্ধরার কাছে। বসুন্ধরা, কোথাও কি মনে হচ্ছে যৌন ঈর্ষা কাজ করেছে, প্রতিহিংসা, যে এক পরকীয়া বলে যাকে বা বিবাহ বহির্ভূত বলে যে দুটো নরনারীর সম্পর্ক নিয়ে বলা হচ্ছে, সেখানে কেন কেন এই পুরুষটি এই মহিলাকে নিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকবে? হ্যাঁ, এই এলাকা তো আমার। ঠিক, এটা এলাকা তো আমার, আমাকে জিজ্ঞেস করে কেন যায়নি বা আমার সাথে কেন যায়নি? ঠিক। যৌনের সাথে এই ধরনেরই যে আমাকে কেন পার্টি করেনি, এর ইনফিডেলিটির পার্ট আমি কেন নই, অন্য লোকে কেন? যেহেতু অন্য লোকে, সেহেতু আই হ্যাভ এভরি রাইট টু পানিশ হার। অবশ্যই খুব সুন্দরভাবে বসুন্ধরা বললেন। আমরা একবার বিধায়ক কি বলেছেন তার একটু অংশ বিশেষ শুনে নেব। অবশ্যই তার অডিওটা আমাদের কাছে আছে, আমরা একটু শুনে নেব ঠিক কি বলেছেন। রং হয়েছে, আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি, ভুল হয়েছে, কিছুটা গ্রামবাসী মিলে করেছে, তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয়। কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম ও সালিশ বসে একটা করেছে। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে, কিন্তু বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে। এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি, বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে। তিনি এই বাংলার আইনসভার সদস্য, তিনি বলছেন মুসলিম রাষ্ট্রের কথা। ইয়েস। এই বিধায়ক তাহলে কি মনে করেন? এই বিধায়ক কি মনে করছেন এই দেশটা কোথায় রয়েছে? একদিকে যেমন এই আইনসভায় এই সদস্য, তার এই কথা বলার জন্য তাকে জিজ্ঞেস করা উচিত তিনি কোন রাষ্ট্রে আছেন, ঠিক সেরকম বউবাজারের বীরপুঙ্গব যারা একজন সংখ্যালঘু টিভি মেকানিককে মারলেন, তাদের ক্ষেত্রেও কি কোথাও এই বিদ্বেষ কাজ করেছে? একদিকে সংখ্যালঘুকে পিটিয়ে মারা টিভি মেকানিককে, আর অন্যদিকে আইনসভার এই সদস্য যিনি মেম্বার অফ লেজিসলেশন, বিধানসভার সদস্য, তিনি মনে করছেন মুসলিম রাষ্ট্রে হতে পারে। আমার বক্তব্য, কেন্দ্র সরকার রাজ্য সরকার কি করবে? কেন্দ্র সরকার রাজ্য সরকার কি করবে? কি মনে হয় আপনার কি করা উচিত? একটাই উত্তর, সেটা হচ্ছে যেখানকার বিধায়ক সেইখানকার যারা সুপ্রিম পাওয়ারে আছে তারা কি এই বিষয়ে কোনো রকম স্টেটমেন্ট দিয়েছে?
যে এই বিধায়কের যোগ্যতা হারিয়েছে? না, আমি কিংবা- আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি, আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনি রাউডিদের, কলকাতার সেরা রাউডিদের আপনি পদাধিকার বলেই আপনি অ্যান্টি রাউডি স্কোয়াডের আপনি সর্বসের্বা ছিলেন, আপনি তো রাউডি জীবনে অনেক দেখেছেন। Yes. কোথাও কি মনে হচ্ছে আপনার এই যে মুসলিম রাষ্ট্রের কথা বললেন এবং এই যে রাউডিকে সমর্থন করা, জেসিবি তো রাউডি, অভিযোগ মোতাবেক তো রাউডি একজন, আপনার কি কোথাও মনে হচ্ছে একদিকে উত্তরপ্রদেশে দেখছি সংখ্যালঘু একজন খুব খুব অনাথ মানে অনাহারে কৃষ্ট একজন একটা গরু নিয়ে যাচ্ছে, তাকে অভিযোগ, তাকে গরু সমেত তাকে যা করার করে দেওয়া হলো। আবার পশ্চিম বাংলায় দেখা যাচ্ছে আইনসভার সদস্য, আমাদের অ্যাসেম্বলি তো বিধানসভা, আইনসভার সদস্য এরা তিনি আইন মুসলিম তৈরি রাষ্ট্রের করবে। কথা বলছেন। তারা মুসলিম হ্যাঁ। রাষ্ট্রের কথা এটা বলছেন। সাংঘাতিক ব্যাপার। ইমিডিয়েটলি মাই ওপিনিয়ন, আমি ওপেন বলছি আর কি, কেন্দ্র সরকার কি করছে না, না, বলুন তো? কেন্দ্রীয় সরকার এখানে কিছু করতে না, পারবে কেন করতে পারে না? আইনসভাতে যদি এরকম মুসলিম রাষ্ট্রের কথা বলে, বিধানসভার স্পিকারকেই করতে হবে এটা। বিধানসভার স্পিকার আছে এখানে, তার আরো মন্ত্রিসভা আছে, আরো কেউ আছেন, তাদেরকেই এটা করতে হবে। তার ইতিমধ্যে শোকজ করে তাকে সাসপেন্ড করা দরকার ছিল। যে আপনি আন্ডার হোয়াট অথরিটি এই কথাগুলো বললেন, আপনি কিভাবে একটা মেয়ের চরিত্র বিচার করলেন, আপনি একজন মেয়েটা যদি চরিত্র খারাপ হয় আপনি কে? আপনি কি বিচারক? আপনি কি জাস্টিস? না আপনি কোর্ট বসিয়েছেন? সালিসি সভা মানে সালিসি সভার কোনো অস্তিত্ব আছে নাকি পশ্চিমবঙ্গে? ভারতবর্ষে সালিসি সভার কোনো অস্তিত্ব আছে? এই সালিসি সভা বন্ধ করার জন্য আমি যেই কথাটা আপনাকে বলছি, যে কোনো রাজনৈতিক নেতা ওপেন বলছে এই কথাগুলো, বলুন যারা দেশ চালাচ্ছে, যে আপনারা এটা অন্যায় করেছেন, আপনি এটা বলতে পারেন না, আপনি এরকম মুসলিম রাষ্ট্রের কথা ওপেনলি বলতে পারেন না, এই কথাটা কি কেউ বলছে? এইটাই হচ্ছে প্রচ্ছন্ন মদত। এখানে যদি প্রচ্ছন্ন মদত না থাকতো তাহলে ওপেনলি বলা দরকার ছিল যে আপনি মুসলিম রাষ্ট্রের কথা কেন বললেন, আপনি বিধায়কে এই কথাগুলো উচ্চারণ করলেন কিভাবে, আপনি একটা মহিলা তার সেক্সের জন্য কিংবা কিছুর জন্য অন্য কাছে যেতেই পারে, পরকীয়া কিন্তু আইন সিদ্ধ। ঋতুব্রত আপনাকে ওপেনলি বলছি, পরকীয়া প্রেম কিন্তু আইন সিদ্ধ, অপরাধ নয়। অপরাধ নয়, নো আপনি কেস লিখতে পারবেন না। পরকীয়া প্রেম কিন্তু কোনো কেস লিখতে পারবেন না, এটা সুপ্রিম কোর্ট থেকে আইন সিদ্ধ হয়ে গেছে। সেখানে উনি কে যে উনি ওই কথা বলবেন? যে না, হ্যাঁ, বলুন। না মানে এই ব্যাপারটা না সমাজ সিদ্ধ, যে একজন মহিলা তার নিজের জীবন সম্পর্কে, তার শরীর সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, প্রেম সম্পর্কে এতখানি খোলামেলা হবেন, পুরনো বন্ধন ছেড়ে অন্য কোথাও যাবার জন্য বা নিজেকে টেস্ট করতে কি অন্যকে টেস্ট করতে যাবেন, এইটা সামাজিকভাবে বিরাট অপরাধ। এটা শুধু ছেলেরা খেপে যান বা কোনো এমএলএ উনি পুরুষ মানুষ, জেসিপি সেও পুরুষ মানুষ, হ্যাঁ, তার যে সেক্সুয়াল জেলাসি তারা খেপে যান, ব্যাপারটা সেটা না। একটু আগে আপনি আরেকটি ঘটনা দেখিয়েছেন যেখানে মহিলারা সালিসি সভা বসিয়েছে এই মহিলার, আমি এরকমও জানি, বাড়িতে ডেকে নিয়ে এসে কেন সে অন্য কোনো সম্পর্কে গেছে সে কারণে সেই মহিলার চুল কেটে দেওয়া হয়েছে, হ্যাঁ, তাকে অর্ধেক ন্যাড়া করে দেওয়া হয়েছে, তাকে তার ছেলে মেয়ে সমস্ত কিছুর সামনে অসম্ভব রকমের হ্যাকল করা হয়েছে। শুধুমাত্র এই যে ধারণাটা সেক্সুয়াল জেলাসি বা এই যে ব্যাপারটা, এই ঘটনাটা শুধুমাত্র মানে কি বলবো পুরুষদের না বা যারা ক্ষমতায় আছে তাদের না, ওই মুহূর্তে ওই রকম একটা মানে সো কল্ড অন্যায় দেখলে, যে মহিলা যেরকম পরকীয়া সম্পর্কে গেছেন সেরকম দেখলে পারে যে কেউ হঠাৎ মানে সে লিডারশিপের জায়গায় উঠে এসে একটা বিরাট মানে বিচার করছেন, বিচারকের ভূমিকায় চলে আসে, দল বল নিয়ে সামনে চলে এলো, এই করেছে সেই করেছে হ্যান করেছে ত্যান করেছে, এসব ঘটনার সাক্ষী আমিও। কারণ পাবলিক মিট করতে গিয়ে এইরকম আশ্চর্য সমস্ত বিচার, আপনি যে ঘটনাটা বলছেন ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলে বকরাভিটা এলাকার ঘটনা, সেখানে সেখানে মহিলারাই মহিলাদের শত্রু হয়েছেন এবং কোথাও সেখানেও একটা অদ্ভুত ঈর্ষা এবং পরকীয়া জনিত একটা অদ্ভুত ক্রোধ এবং আক্রোশকে দেখা গেছে এবং এমনভাবে নিজের সন্তান নিজের আপন পরিজনদের সামনে এমনভাবে তাকে অপমান করা হয়েছে যে তিনি বাড়িতে ঢুকে বিষকে আত্মঘাতী হন ওই মহিলা। একদম পরিষ্কার মৃত্যুর জন্য প্ররোচনা দিয়েছেন। তাহলে কোথাও কি মনে হচ্ছে যে একজন নিতান্তই ছাপোষা মধ্যবিত্ত নিরীহ টিভি মেকানিক এরশাদকে এই যে বীর পুঙ্গবরা
যারা বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 14 জন 14 জন মিলে পেটালো, এমন পেটালো যে বুকের হাড় থেকে শুরু করে বিভিন্ন হাড় খণ্ড খণ্ড হয়ে গেল এখানে। এবং অবশ্যই মাননীয় আইনসভার অর্থাৎ বিধানসভার সদস্য আপনাদের পার্টির, তিনি যে হামিদুর রহমান, তার যে বিখ্যাত উক্তি আর কি, যে মুসলিম রাষ্ট্রে এগুলো হয়েই থাকে, দুটো ক্ষেত্রেই কি কোথাও একটা ধর্মীয় ভাবাবেগ কাজ করছে? একদিকে এই যে সংখ্যালঘু, ছেলেটি বউবাজারের যে ঘটনাটা হস্টেলে টেনে নিয়ে গিয়ে এরকম করেছে, এটাতে ধর্মীয় আবেগ কাজ করছে বলে খুব একটা মনে হচ্ছে না আমার। এটাতে আমার ভীষণ মনে হচ্ছে যে ছেলেরা এটা করেছে ওই বয়সে না, চাকরি বাকরি মানে পড়াশোনা করেছি, তারপরে চাকরি বাকরি কি করব, কোথায় যাব, কি করব না করব, এটার জন্য একটা সাংঘাতিক ফ্রাস্ট্রেশনের লোড আছে ওদের ভেতরে। আর পুরো পড়াশোনার সময় স্কুল থেকে কলেজ থেকে মানে বাবা মা এই সময় অসম্ভব এক্সপেক্ট করে বসে আছে যে একটি ভালো চাকরি টাকরি করবে, এই করবে, সে করবে, সে সমস্ত ভবিষ্যৎ তো অন্ধকার, এরকম একটা যা আমাদের সমাজের সামনে আমরা এখন এসে দাঁড়িয়েছি। সেইখানে এই ফ্রাস্ট্রেশনকে কন্ট্রোল করতে যে ধরনের কাইন্ডনেসের চর্চা দরকার, সেই কাইন্ডনেসের চর্চা কোথাও নেই। শুধুমাত্র কয়েক মাস ছাড়া ছাড়া, 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস ছাড়া ছাড়া শুধু একটার পর একটা নির্বাচন, একটার পর একটা নির্বাচন, এবং নির্বাচনে অস্বাভাবিক প্রতিযোগিতা ময় দুপক্ষ তিন পক্ষের ভাষণ, কিন্তু কোথাও যে মানে জনশিক্ষা, সেটা মিডিয়ার কথা বলুন বা এই সমস্ত নানান ধরনের অন্য নানান রকম প্রোগ্রাম খুব খুব প্রচলিত ছিল বা খুব জনপ্রিয় ছিল, যেখান থেকে মানুষ অনেক কিছু জানতে পারতো, বুঝতে পারতো, সেই সমস্ত সব কিছু পেছনে চলে গেছে এত নির্বাচনের ঠেলায়। মানে শুধু প্রত্যেকটা লোক পলিটিক্যালাইজড। কাউকে কিছু জিজ্ঞেস করুন, তার মাথা থেকে সে এমন একটা উত্তর দেবে যার ভেতরে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল খুঁজে পাওয়া যাবে। কোনো চর্চাই নেই কি করে কাইন্ডনেস সমাজে বাড়ানো যায়, কি করে আরো বেশি কাইন্ড হওয়া যায়, সেটা বাচ্চাদের বলুন, বড়দের বলুন, কোনো সংস্থাতে বলুন বা কোনো কিছুতে বলুন। আর ওইরকম গণপিটুনিতে তো রাগটা, অ্যাঙ্গারটা খুব তাড়াতাড়ি সংক্রামিত হয়, মানে একটা কি বলবো, আগুনের মতো সংক্রামিত হয় মানুষের মধ্যে। যে পার্সোনালি অ্যাফেক্টেড নয়, রাস্তা দিয়ে যাচ্ছে, সেও এসে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে, তার বাড়িতেও চুরি হয়নি, তার কিচ্ছু হয়নি, সে কোনোভাবে অ্যাফেক্টেডই নয় ঘটনাটাতে, স্টিল একটা লোককে মানে একটা হাতের সুখ করে নিলাম খানিকটা, মুখের সুখ করে নিলাম খানিকটা, কিছু না হলেও দৃশ্য, শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম একটা লোককে পিটিয়ে মেরে ফেলছে, তাকিয়ে তাকিয়ে দেখলাম বাইস্ট্যান্ডার, তারা কিন্তু এগিয়ে এসে একবারও দুপক্ষকে আলাদা করে দেওয়া বা কোনোভাবে ইন্টারভেন করা, না এটা হবে না, এরকম কিচ্ছু করে না। এটা একটা আশ্চর্য ব্যাপার। যেটা পুরি বললেন তার উপর একটা লাইন শুধু বলি, ধরুন তারা চাকরি পাচ্ছে না, চাকরির জন্য তৈরি হচ্ছে ফ্রাস্ট্রেশন, তো চাকরির জন্য ওরা তো জানে যে এটার জন্য একটা কেস হবে, আমি চাকরিটা হারাবো, চাকরিটা পেয়েও আমি হারাবো, কিংবা চাকরিতে আমার যে পুলিশ যে এনকোয়ারি করবে, ভেরিফিকেশন রোল, ভেরিফিকেশনে বলবে যে হি ওয়াজ অ্যারেস্টেড ইন সাচ অ্যান্ড সাচ কেস, সুতরাং চাকরিটা পেয়েও হারাবে। ডব্লিউবিসিএস পেলো, এর আগের দিন দেখলেন যাদবপুরে ও ডব্লিউবিসিএস পেলো না, তার কারণটা কি? অর্থাৎ ফ্রাস্ট্রেশন বা ঘটনা হচ্ছে, একটা কথা বলি শুধু, একটা মানুষের মধ্যে যেটা আমি দেখেছি দীর্ঘকাল, সেটা হচ্ছে দেখুন একটা কেস যখন হয় না, যখন গণপিটুনি হয়, যে বলছে না 200 জন লোক মারছে, 50 জন লোক মারছে, তাদের একটা ধারণা আছে এখানে পুলিশ কি করবে, আননোনের এগেনস্টে কেসটা হবে, স্পেসিফিক ঋতব্রত ব্যানার্জি কি অমুক ব্যানার্জি, নতুন আইনে কিন্তু সেটা না, গণপিটুনির শাস্তি আছে, আগের আইনে যেটা ছিল না। আমাকে একটু বলতে দেন, জাস্ট বললেই হবে। আমি বলছি আইনটা তো, আপনি কেসটা কার এগেনস্টে লিখবেন, কেসটা তো এগেনস্ট আননোন। 100 জন 500 জনের নামে লিখতে পারবেন নাম তো হবে না। একটা যখন পুলিশ অফিসার, আপনি পুলিশ অফিসার হয়ে যাচ্ছেন স্পটে, 500 লোক মারছে, আপনি 500 লোকের এগেনস্টে কি এফআইআর করবেন? কেসটা হবে আননোনের এগেনস্টে। এটা সাধারণ লোক জানে যে 500 লোক মেরেছে তো, 1000 লোক মেরেছে তো, সুতরাং এগেনস্ট আননোন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এদেরকে আইডেন্টিফাই করা যাবে না। আপনি 1000 জনের মধ্যে থেকে আপনি 10 জনকে আইডেন্টিফাই করতে, এটা 14 জন ধরা পড়েছে যেহেতু ও একটা হোস্টেলের মধ্যে ছিল, কিন্তু যদি এটা ওপেন হতো, 1000 জন যদি মারতো, তাহলে এই 14 জনকে আইডেন্টিফাই করা যেত না। এই মনস্তত্ত্বটা বিশাল পরিমাণে কাজ করে। 3 নম্বর যেটা কাজ করে সেটা হচ্ছে ল্যাপস অফ ইনভেস্টিগেশন ফ্রম দ্য পুলিশ। ঘটনা কীরকম, ধরুন যেই লোকগুলোকে ধরা হলো, তারা কি বলবে ধরা পড়ার পরে,
আমার ছেলে তো মরে, আমার ছেলে মারেনি, আমার ছেলে খুব ভালো, পেপারে দেখছেন না সব বলছে, তার মা বাবা সবাই বলছে আমার ছেলে খুব ভালো, পড়াশোনায় নাম্বার 1, এইসব মারতেই পারে না, করতেই পারে না। একটা ধারণা তৈরি করে দেওয়া তা নয়, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে যারা করেছে তাদের যে জৈবিক একটা জিনিস, একটু সাইকোলজির কথা বলি, মানুষ একটা শিশু সন্তান যখন জন্মায় সে কতগুলো প্রবৃত্তি নিয়ে জন্মায়, সেই প্রবৃত্তির বাইরের প্রকাশটাই হচ্ছে প্রক্ষোভ। এই প্রবৃত্তির যে প্রকাশগুলো সেগুলো নানাভাবে সাইকোলজিক্যাল এফেক্ট হয়ে বাইরে আসে। কিন্তু ঘটনা হচ্ছে এটা করতে গেলে ওদের মনের মধ্যে যদি ধারণা থাকে যে আমি এটা করলেই পানিশ হবে, আমি করলেই পুলিশ অ্যাকশন হবে, আমি করলেই আমাকে লকআপে যেতে হবে, আমাকে করলেই আমাকে কারাদণ্ড ভোগ করতে হবে, আমাকে এটা এইরকমভাবে মার্ডার করলে তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট হয়ে 10 বছর কি 14 বছর সাজা কেটে বেরিয়ে আসতে হবে, তাহলে এই ভয়টা ঢুকিয়ে দিতে হবে যে, অর্থাৎ ফিয়ার সাইকোসিস, যে ক্রাইম হাতে নিলে তুমি যদি অপরাধ যদি নিজের হাতে নাও তাহলে ইউ উইল বি নট বি রিলিভড। অবশ্যই অবশ্যই, আমি আবার আপনার কাছে আসছি, আমি একবার বসুন্ধরার কাছে চলে যাব। বসুন্ধরা, কোথাও কি মনে হচ্ছে যে এই ধরনের যে গণপিটুনির ঘটনা এবং এটা তো একের পর এক বাড়ছে, আমি উত্তর 24 পরগনার একটি জায়গায় দেখছিলাম পুলিশ সেখানে বারবার করে মাইকিং বিভিন্ন জায়গায় প্রচার করছে যে কাউকে সন্দেহজনকভাবে দেখলে এরকমভাবে তাকে মারবেন না, যদি সন্দেহ থাকে পুলিশে খবর দিন, পুলিশ আসবে। এই যে হাতে আইন নিয়ে নেওয়া, এইটা কি কোথাও কি 34 বছরের বাম শাসনের জগদ্দল পাথর সরিয়ে যখন তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতা এলো 2011, এগুলো কি আমাদের পশ্চিম বাংলায়, যেহেতু একজন পার্টি বা একজন নেতা বা নেত্রী তারা দীর্ঘদিন ধরে রাজত্ব করেন, আর সেই জন্যে এই রকম সমস্ত বিভিন্ন জায়গায় মানে একেবারে শিকড় গজিয়ে যায় এলাকার চুনুপুটি মস্তানদের, এবং তারাই এগুলো করেন এলাকায় দাপট দেখতে। কারণ এটা তো আমরা সবাই জানি যে হিন্দি বলিউডের ছবিতে আমরা কি দেখি, যে গব্বর এসে প্রথমে 2-3 জনকে মেরে দিল এলাকায়, এটা বোঝাতে যে আমি কত শক্তিশালী। কোথাও কি মনে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের সমস্যা সামগ্রিকভাবে, যেহেতু এখানে বামেরা 34 বছর শাসন করেছে, তারপর তৃণমূল 3টে টার্ম, মানে 1 দশকের বেশি সময় হয়ে গেল, এটা সেই জন্য পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে এসে এটা একটা খারাপ হচ্ছে যে এখানে শাসন বদলায় না, দলের একটা নামাবলী পড়ে যে কিছু এলাকায় যে যা খুশি তাই করতে পারে। না দেখুন, পার্টির যিনি সুপ্রিমো উনি তো বলেই ছিলেন বদলা নয় বদল চান। হ্যাঁ, তো বদল আনতে গিয়ে যে এই যেটা বলছেন এটাকে সমস্ত কিছুকে পলিটিক্যালাইজ করে কোনো লাভ নেই। সমাজের পলিটিক্সের বাইরেও সমাজে একটা নিজস্ব রাজনীতি, নিজস্ব একটা ভাবনা চিন্তা চলতে থাকে। তো আমি যেটা বললাম যে প্রত্যেকটা মানুষকে অসম্ভব লড়তে হচ্ছে, ফলে সকলে খুব অ্যাংরি হয়ে আছে। আপনি স্বাভাবিকভাবে ধরুন কোনো একটা ভিড় রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ধাক্কাধাক্কি হলো, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধে ধাক্কা লাগলো, আপনি সরি বলে খুব একটা পার পাবেন না, কিন্তু সে দুটো গালাগাল দিয়ে দেবে, না হলে যতখানি ডিসপ্রপোর্শনেটলি বিরক্ত হবে। এই ধরনের ঘটনা ঘটে খুব সাধারণ সমস্যাতেও ব্যাপারটা একটা বিরাট আকার ধারণ করছে। কেউ ভীষণ টলারেন্স কমে গেছে, একেবারে কাইন্ডনেস বলতে কোনো বস্তু নেই, এইটার চর্চাটাই হারিয়ে গেছে। এটা কোনো রাজনীতি কাউকে মদত দিয়েছে, ব্যাপারটা এরকম নয়, না তৃণমূল কংগ্রেস না সিপিএম। তো এটাকে যে কাউকে যে মদত দেওয়া হয়েছে এরকম করতে থাকো এরকম করতে থাকো, এটা যে মদত দেওয়া হয়েছে ব্যাপারটা এটা না। রাজনীতি করার জন্য বা ভোটে জেতার জন্য যে মেশিনারি কাজ করে সেটা ঠিকই, কিন্তু গণপিটুনির সঙ্গে এইটাকে তুলনা করলে আমার মনে হয় না যে একদম ঠিক হবে। অবশ্যই এই ব্যাপারে একটা লাইন বলি, দেখুন সব সময় কি মদত দেয়? আপনি কি কোনো একজন মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী এসে বলবে আপনি এটা করুন, আপনি মারুন? এটা তো বলবে না। মদত সেটাকেই বলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। অর্থাৎ আপনি অন্যায়টা, লোকটা দেখছি আমি অন্যায় করছে, আমি অন্যায়টা সহ্য করে গেলাম, কাটিয়ে গেলাম। হামিদুল ইসলাম মুসলিমরা কথা বলছে, আমি সহ্য করে গেলাম। আমি বিধায়ক, আমার ওই সাথে 1 লাখ ভোটে জিতেছে, সুতরাং আমি সহ্য করে গেলাম, এরকম নয়। তারা এই যে বলছে না মদত কেউ বলে না, মুখে কেউ বলে না। এগুলোকে আপনি বামফ্রন্টের সময় কি হতো, এটা কি মুখে বলতো যে তুমি এটা ভাই মারো মারো মারো, কাটো কাটো? মুখে বলতো না। মদত হচ্ছে কিভাবে মদত হয়? 3 ভাবে মদত হয়। একটা কি মদত হয়? একটা হচ্ছে সামাজিক মদত, সামাজিকভাবে মদত দেওয়া, অর্থাৎ তুমি আমি সবাই এক, এই লোকটা অন্য লোক, একে সামাজিক মদত দেওয়া।
একটা হচ্ছে রাজনৈতিক মদত, ও অন্য অন্য পার্টির লোক, ঠিক আছে, সুতরাং ওর এগেনস্টে এই অ্যাকশন হবে। আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল মদত, অর্থনৈতিক মদত। অর্থনৈতিক মদতটা কীরকম? অর্থাৎ সার্বিকভাবে অর্থনৈতিক তাদেরকে এমন স্ট্যাটাসে নিয়ে আসা যে তুমি আমার পার্টির মধ্যে থাকো, তুমি আমার যা যা রোজগার করার করো, তো যা যা রোজগার করার করো, উইল নট হ্যাম্পার ইউর লাইফ, বাট ইউ সেভ মাইসেলফ। অবশ্যই। আমি একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সত্যজিৎদা, হ্যাঁ। এর প্রতিকার কি? প্রতিকার কঠোর পুলিশিং? না, কঠোর পুলিশিং না। প্রথম হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে ভারতবর্ষের, এটা পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের সব রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছার প্রচণ্ড পরিমাণে অভাব রয়েছে। আপনি ইউপির দিকে তাকালেও তাই হবে, বিহারের দিকে তাকালেও তাই হবে, পাঞ্জাবের দিকে তাকালেও তাই হবে। রাজনৈতিক নেতাদেরকে ওপেন আসতে হবে, তাদেরকে বলতে হবে অন্যায়কে, সাথে সাথে গিয়ে বলতে হবে তুমি এই অন্যায়টা করেছো, তুমি আমার পার্টির লোক, তুমি আগে কলার ধরে তাকে লকআপে নিয়ে যাও। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পুলিশকে স্বায়ত্তশাসনের অধিকার দিয়ে পুলিশকে দলদশে রূপান্তরিত না করে পুলিশকে বলতে হবে অন্যায় দেখলে আপনি আগে লকআপে করুন, আমরা আপনার পিছনে আছি। ওই 10 ঘন্টা পরে অ্যাকশন নয়, ইনস্ট্যান্ট অ্যাকশন। মানুষ ইনস্ট্যান্ট অ্যাকশন চাইছে। এই যে আপনার চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোক দেখছে যে বেধড়কভাবে একটা মহিলাকে মারছে, আপনার দেখে কষ্ট হচ্ছে না? সত্যি কথা বলবেন? অবশ্যই, অবশ্যই। তো এই যে মারছে একটা ওই রকম 6 ফিট 2 ইঞ্চি লম্বা একটা জেসিবি মারছে, তো সুতরাং এইটাকে করতেই দেবো না, করতেই দেবো না। অর্থাৎ পুলিশকে সেইভাবে আসতে হবে। অবশ্যই। আরেকটা লাইন, হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস করা। এই যে পশ্চিমবঙ্গে নানা ক্লাব রয়েছে না, তাদেরকে এগিয়ে আসা যে আপনারা যদি এগুলো করেন তাহলে ক্লাব থেকে আপনাকে তুলে নিয়ে এসে আমরা লকআপে দেব, পুলিশের কাছে নিয়ে যাব সংঘবদ্ধভাবে। কিন্তু এখানে কি দেখছেন, আপনি একজনকে মারা হচ্ছে, তার পিছনে 200 লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা সত্যি কথা তো, 200 লোক দেখছে তো, জেসি যখন মারছে 200 লোক দেখছে তো ঘিরে ঘিরে। এই যে প্রশ্ন, এখানে সংঘবদ্ধভাবে অ্যাওয়ারনেস দরকার যে এগুলো করা যাবে না। অবশ্যই। খুব খুব গুরুত্বপূর্ণ কথা বললেন বসুন্ধরা। আমি একদম সবশেষে জিজ্ঞেস করব, একজন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে এর প্রতিকার কি? রাজনৈতিক তো সদিচ্ছার কথা বললেনই, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে এর প্রতিকার কি? এর প্রতিকার দেখুন, সমাজের যিনি আইকন, হ্যাঁ, তাকে দিয়ে কাইন্ডনেসের কথা, একজন আরেকজনের প্রতি কিরকম কাইন্ড হতে পারি, সেই কথাগুলো বারবার বারবার বলা দরকার। অবশ্যই, আমি এটাই মনে করি। অবশ্যই। গণমাধ্যম যে এখন এই সত্যি সত্যি এই দায়িত্বটা নিক অ্যাট লিস্ট। অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা জানি যে ইতিমধ্যেই শেখ শাহজাহানের যেমন সাঙ্গপাঙ্গ ভাইরা ছিলেন, ঠিক সেই রকমই জেসিবি পুলিশ হেফাজতে থাকলেও তার ভাই গির আলম এবং তার সাকরেতরা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। এলাকার মানুষজন আমাদের সূত্র মারফত খবর পাঠিয়েছে যে কে মোবাইলে ছবিটা তুলেছে, কারা কারা ফরওয়ার্ড করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে তাদের মোবাইল তারা বাজেয়াপ্ত করেছে। আর পুলিশ কি করছে সেখানে? পুলিশের ভূমিকাটা কি? মানুষ সেখানে এখনো সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত। জেসিবি আগেও তিনি খুনের ঘটনায় তিনি জামিন পেয়ে মুক্ত আছেন, অর্থাৎ তার কাছে জেল, থানা, পুলিশ, আইন খুব একটা পুরনো নয়। জেসিবি সূত্র মারফত আমরা জানতে পেরেছি তার অনুগামীদের বলেছেন কিছুদিনের মধ্যে বেরিয়ে আসবো, একটু প্রচারটা কম হোক, সব ঠিক হয়ে যাবে। নিশ্চিত। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, কনভিকশন দরকার আছে পুলিশের। এই যে জেসিডি যে বলছে না, বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুনের আসামি, এদেরকে কাস্টাডি চালান দিয়ে লাইফ ইমপ্রিজনমেন্ট করিয়ে দেওয়া, 15 বছরের 18 বছরের জেল করিয়ে দেওয়া। তাহলে জেসিডির সাথে সাথে তার ভাইরা বুঝতে পারতো যে তাহলে কনভিকশন, জেল খেটে বেরিয়ে আসতে হবে। অবশ্যই কনভিকশন। অবশ্যই। জেসিবি সমাজে যদি সত্যি এই ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে অবশ্যই তার ভূমিকা অত্যন্ত ঘৃণ্য। কিন্তু মুশকিলটা হচ্ছে আইনসভার সদস্য তিনি যদি মুসলিম রাষ্ট্রের কথা বলেন, পশ্চিম বাংলার নামি দামি বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্ররা যদি এক সংখ্যালঘু ভাই নিতান্তই ছাপোষা এক টিভি মেকানিক এরশাদকে এইভাবে নির্মমভাবে হত্যা করে, তাহলে কোথাও কি এর পেছনে অন্য কোনো ইন্ধন আছে? কোথাও কি আমরা ক্রমশ মধ্যযুগের দিকে এগিয়ে যাচ্ছে? কোথাও কি শস্য শ্যামলা সবুজ এই বাংলায় আরব
বা মধ্যপ্রাচ্যে সেই সব দেশগুলো যেখানে পাথর দিয়ে মেরে বেত্রাঘাত করে পরকীয়া দমন করা হয়, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি? যদি তাই হয় তাহলে ভবিষ্যৎ তো ভয়ঙ্কর। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। আমি সত্যজিৎ বাবু এবং বসুন্ধরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামতে আমরা ঋদ্ধ হলাম, আমরা কিছুটা হলেও আশার আলো পেলাম। দেখা যাক, সময়ই বলবে কোন দিকে আমরা এগোই। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর+ নিউজে, সবার আগে সবার পাশে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এক সেকেন্ডের